এই নেটওয়ার্কটা আগামী কমপক্ষে 12 বছর সার্ভ করবে, সেক্ষেত্রে আমি মনে করি যে ফোরকাস্টটা ঠিক ছিল। তো এই প্রশ্নটা বুয়েট উত্তর দিয়েছে 5G উপযোগীকরণের প্রকল্প থেকে। সেটা আমাদের আসলে প্রয়োজন কিনা সেইটা আমরা কি করে বুঝবো? সার্ভেটা বুয়েট যেটা বলছে, এই বুয়েটের স্টাডিটা তো আমরা জানি না যে এই স্টাডিতে আসলে সব আমাদের যা যা আছে এই ফিজিবিলিটি স্টাডি কি সব কিছু কাউন্ট করছে কিনা। যদি কোনো লাইন ডাউন হয়ে যায়, তার নেটওয়ার্ক যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আরেকটা প্যারালাল লাইন রাখার চিন্তা আপনারা করেছেন। সেটাও যদি চিন্তা করি, তবুও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি আগামীতে, সেই আগামীটাও বেশ দূরে। তো এই জায়গাটায় আমি একটু জানতে চাইছি যে আমাদের ফিজিবিলিটিটা আমরা স্টাডি করেছি কিনা। থার্ড ফেজে আমরা জানি ইউনিয়ন পর্যন্ত গেছে, এর বাইরেও তো পাওয়ার গ্রিডের যে নেটওয়ার্ক আছে সেটাও আমাদের, সেই ফাইবারটাও আমরা ব্যবহার করতে পারি। বিটিসিএল এর যে ফাইবার কানেকশনটা আছে সেটা কি আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেই স্টাডিটা কি আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে কিভাবে 26 টেরাবাইট বিষয়টা আসলো আর কিভাবে এটা 126 টেরাবাইট হলো। তো এই প্রশ্নটা বুয়েট উত্তর দিয়েছে, একাধিকবার দিয়েছে, এবং এটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে, সেই কমিটিতেও এটা এসেছে, এবং সেই কমিটিতে পুলিশ টেলিকমের সদস্য ছিল, মন্ত্রণালয়ের সদস্য ছিল, আইএমইডি সদস্য ছিল, অর্থ বিভাগের সদস্য ছিল, বিটিসিএলের বোর্ডের সদস্য ছিল। তো সবাইকে নিয়েই সেই কমিটিটা করা হয়েছে। তো এখানে আমরা যখন ইন্টারনেটের কথা বলি তখন দু ধরনের ইন্টারনেট ট্রাফিক, দু ধরনের, একটা ক্যাশ ইন্টারনেট, একটা রিয়েল ইন্টারনেট। বর্তমানে বাংলাদেশের রিয়েল ইন্টারনেট ট্রাফিক হচ্ছে 7.5 টেরাবাইটের মতো, আর ক্যাশ ট্রাফিক আনুমানিক 30 টেরাবাইটের মতো। অর্থাৎ এখনই যেই ইন্টারনেট ফুটপ্রিন্ট প্রায় 36 টেরাবাইটের আশেপাশে, সেখানে আসলে 26 টেরাবাইটের প্রশ্নটা অবান্তর। অর্থাৎ তাহলে কিভাবে 26 আসলো আর কিভাবে 126 আসলো? 26 এসেছে রিয়েল ইন্টারনেট ট্রাফিককে ওভার দি ইয়ার্স ফ্যাক্টরাইজেশন করে এটা এসেছে, আর 126 এসেছে রিয়েল ইন্টারনেট ট্রাফিকের সাথে রিডান্ডেন্সি এবং ক্যাশ ট্রাফিককে যোগ করে 126 এসেছে। এখন কেন এত দরকার? সাধারণত একটি উন্নত বিশ্বের ইন্টারনেটের গ্রোথ 50 থেকে 80% হয়। যদি সেটা না হয় তাহলে ধরে নেওয়া হয় যে ইন্টারনেট ডিজিটাল ইকোনমি গ্রো করছে না। বাংলাদেশের মতো যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, সেগুলোর গড় বৈশ্বিক অ্যাভারেজ আনুমানিক 35 থেকে 37%। তবে ভারত, নেপাল এবং অন্যান্য ইমার্জিং ইকোনমিগুলো যেগুলো বাংলাদেশের কাছাকাছি, সেখানে ইন্টারনেটের গড় গ্রোথ হচ্ছে 45%। এখন আমরা যদি আজকের যে ইন্টারনেট ফুটপ্রিন্ট 36 টেরাবাইট ইনক্লুডিং ক্যাশ, সেটার উপর যদি ফ্যাক্টরাইজেশন করি 45% ধরে, তাহলে আমরা পাই এটা প্রায় 1.5 টেরাবাইটের বেশি। তো সেদিক থেকে যেহেতু এই নেটওয়ার্কটা আগামী কমপক্ষে 12 বছর সার্ভ করবে, সেক্ষেত্রে আমি মনে করি যে ফোরকাস্টটা ঠিক ছিল। আচ্ছা, এখানে আবার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমাদের কাছে নেটওয়ার্ক আছে, ফাইবার নেটওয়ার্ক যখন অলরেডি আছে, তখন আমরা কি আপডেটেড মেশিন ইউজ করে এটা করতে পারি কিনা, মানে স্পিডটা বাড়াতে পারি কিনা? আমার প্যারালাল কেন আবার একটা ফাইবার নেটওয়ার্ক দরকার পড়বে? এই রিডান্ডেন্সি কেন দরকার? জি, ভালো প্রশ্ন। এটা আসলে ফাইবারের প্রজেক্ট না, এটা ডিডব্লিউডিএম প্রজেক্ট। ডিডব্লিউডিএম অর্থাৎ ফাইবার থেকে যে ট্রাফিকগুলো আছে সেটা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ট্রাফিক, সেই তরঙ্গদৈর্ঘ্যের ট্রাফিকগুলোকে সে মার্চ করে এবং ডিমার্চ করে। এটা আসলে এই ডিডব্লিউডিএম যেই মেশিনগুলোর কথা বলা হচ্ছে, সেই মেশিনগুলো বসানোর, এবং এটা ফেজ বাই ফেজ আসবে। হ্যাঁ, অর্থাৎ সেখানে একটা ক্যাবিনেট ম্যাগাজিন থাকবে, সেই ম্যাগাজিনে প্রথমে আপনাকে কিছু কার্ড দেওয়া হবে, তারপর ধীরে ধীরে এগুলো বসবে। তো এখন আমি যেহেতু বলছি যে আমরা এখন 126 কিনছি ক্যাশ সহ, যেহেতু 2030 খুবই কাছে, সেজন্য ওই ম্যাগাজিনে আরও কিছু এমটি স্লট থাকবে, যেখানে আপনি কার্ড ইনসার্ট করে ক্যাপাসিটিটা আরও বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ আমরা এখন 2030-এ 126 পর্যন্ত যাচ্ছি, কিন্তু সত্যিকারভাবে যদি ডিজিটাল ইকোনমি গ্রো করে, তাহলে আমরা দেখতে পাবো আজ থেকে 12 বছর পরে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্ট প্রায় 200 টেরাবাইটের কাছাকাছি চলে যাবে।